সেই 1976 সাল থেকে যিনি বিদেশে অবস্থানরত, তিনি দেশে ফিরছেন। দেশের ভেতরেও কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। ইনশাল্লাহ দিন খুব বেশি দূরে নয়, থাকসিন সিনহাত্রার মতো উনিও বাংলাদেশে আসবেন। আপনারা জানেন 2015 সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথা যেন না বলতে পারেন। বিএনপি নাটক করছে, তারেক রহমান এখন নাটক শুরু করেছেন। দেশপ্রেম থাকলে মাত্র একটি ডালিমই ধ্বংস হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আহ্বা। এই জাতির আহ্বারা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে একান্ত সাক্ষাৎকারে লাইভ টক শোতে মেজর ডালিম যে 15টি অভিযোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। কর্মকর্তা এবং সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন এই ছাত্রছাত্রীরা। গতকালকে আমি দেখলাম সেই মেজর ডালিমের বক্তব্য, অসাধারণ বক্তব্য, দীর্ঘদিনের পর সে প্রকাশ্যে আসছে। আসলে মানুষের যদি বক্তব্য শোনা না যায়, এই মানুষের ব্যাপারে মানুষ খারাপ ভালো মন্দ অনেক ভাবতেই পারে। দীর্ঘ দেড় যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল, সেই মেজর ডালিমি আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয়, সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 53 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। ভয়ঙ্কর এক আতঙ্কের নাম মেজর ডালিম। সেই নামটি এখন বাংলাদেশের জন্য বিশাল আতঙ্ক হয়ে আসতেছে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন গতকাল রাতে মেজর ডালিম একটি লাইভে আসেন এবং সেই লাইভে এসে তিনি অনেক কথা বলেন। তার কথা থেকে কিন্তু অনেক কিছুই বোঝা যায় এবং অনেকে কিন্তু আতঙ্কিত হয়। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দেশের এই বর্তমান যে একটা পরিস্থিতি, শেখ হাসিনা বিদায়ের পর অনেক কিছুই হচ্ছে। ভারত বাংলাদেশকে হুমকি দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশও কিন্তু বসে নাই এবং বাংলাদেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে সবাই রাজপথে নামে আন্দোলন করে এবং অনেক রক্তাক্ত হয়। এখন সেই সব বিষয় নিয়েও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। অন্যদিকে বিএনপি কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নেয়, সেই সব দেখতে পারবেন। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। মেজর ডালিমের নেক্সট পদক্ষেপ, অন্যদিকে বিএনপির তারেক জিয়া সেও কিভাবে দেশের মধ্যে ফিরতেছে। আসুন দর্শক, আমি আপনাদের জন্য যেই নিউজগুলো রেডি করেছি সবকিছু আগে ধারাবাহিকলি দেখে আসি। এই যে ছিল সেই মেজর ডালিমি আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয়, সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 53 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই। মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন? সে সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল? তাহলে কি মুক্তিযুদ্ধে মুজিবের কোনো ক্রেডিটই নেই? এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবে লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এ লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। সেখানে তিনি মুজিব এবং তার পরিবারের কুকর্ম সম্পর্কে অনেক তথ্য ফাঁস করেছেন। মেজর ডালিম তার লাইভে যেসব তথ্য ফাঁস করেছেন তার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমরা জানতাম শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সবকিছু, অথচ এখন জানা গেল মুক্তিযুদ্ধের আগেই মুজিব নিজে এবং তার পরিবারকে বাঁচাতে ইচ্ছা করে পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। আর এদিকে দিশেহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি জাতি। আর ঠিক সেই সময় পুরো জাতিকে পথ দেখান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন। আর মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। মেজর ডালিম লাইভে বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে।
মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবের এক সময়ের বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছেন, শেখ মুজিব 25 মার্চ ইচ্ছাকৃত গ্রেফতার হয়েছেন। তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। শেখ মুজিবুর রহমান নিজে ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন, আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ সাহেব এরকমটি করেছিলেন। মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এজন্য বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না। চিন্তা করুন, মুজিব লোকটা কতখানি ক্ষমতা লোভী ছিলেন, ঠিক তার মেয়ে হাসিনার মতোই। মানে মুজিব এতটাই ক্ষমতা লোভী ছিলেন যে পাকিস্তানের সাথে হাত মেলাতেও কার্পণ্য করেননি। তাজউদ্দিন আহমেদ তার বইয়ে লিখে গেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ। নির্বাচনের পরে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সে সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন। মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া 7ই মার্চের ভাষণের পেছনেও ছিল অন্য একটি ঘটনা, যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না। এই ভিডিওটির বাকি অংশ দেখলে সে বিষয়েও ধারণা পাবেন। 7ই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না, তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা মুজিবকে আর সময় দিতে রাজি না। এমনকি গুজব উঠে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যেহেতু আইয়ুব ও ভুট্টো বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু, ইয়াহিয়া, ভুট্টো তারা তিনজনই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাজউদ্দিন তার বইয়ে লিখেন, 3 নেতা ভালোভাবে বুঝতে পারেন এভাবে 7 মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। তারা সবাই ভীত হয়ে পড়েন। সেজন্য তারা 24 মার্চের বৈঠকে শেষ সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত মতো মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে। তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তার জন্য ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না। বাঙালিরাও পরবর্তীকালে মুজিবের ওপর সে দায়ভার চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না, কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ওপর কোনো অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে। তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না। গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকমই বাস্তবায়ন হয়। মুজিব যে ইচ্ছায় গ্রেফতার হয়েছিলেন আরও একটু গভীরভাবে ভাবলে আপনি নিজেও বুঝতে পারবেন। এটি হচ্ছে 25 মার্চ রাত 11টার পরের ঘটনা। তাজউদ্দিন লিখেন, শেখ মুজিবুর রহমানকে ফোন করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই। তিনি আমাকে বললেন যে তখন সেখানে নজরুল ইসলাম, শেখ মনিসহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্র নেতারা আছেন। তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আর তিনি তখনই আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন, তারা সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন? ইপিআর ও পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ শেলিংয়ের প্রথম শব্দের প্রায় 1 ঘন্টা পরে মিলিটারি মুজিবের বাড়িতে যায় এবং তাকে গ্রেফতার করে। 1 ঘন্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না, আর স্বাধীনতা ঘোষণার সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করে আওয়ামী লীগ নেতাদের হাতে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে সঠিক সত্য বেরিয়ে আসবে। প্রকৃতপক্ষে শেখ মুজিব সাহেবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তৎকালীন পুরো পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থনকে গোপনে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে গোপন বোঝাপড়ার কথা মুজিব কাউকে বলেননি। সেই চরম মুহূর্তে তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাও করলেন না, কেননা মুজিব, ইয়াহিয়া ও ভুট্টোর পরিকল্পনা ছিল মাতৃগর্ভে বাংলাদেশ শিশুটিকে হত্যা করা, আর মুজিবের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে তার ঘোষণা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারবে না। বঙ্গবন্ধুর ইচ্ছাকৃত গ্রেফতার হওয়ার ব্যাপারটা আরও ভালো বুঝতে পারা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক একজন লেখকের এই লেখা থেকে। মজুদ অস্ত্র হাতে নিয়ে ও অস্ত্রধারীদের বশ্যতা স্বীকার করাতে ঢাকার পিলখানা, ইপিআর হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে অপারেশন চালাতে পাক সেনাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে।
তারপরে তারা লাল সবুজ সাদা রঙের হাউই আলো উপরে ছাড়তে ছাড়তে তার সঙ্গে গুলি ছুটতে ছুটতে বিভিন্ন দিকে অপারেশন চালাতে অগ্রসর হতে থাকে। 5 তলা একটি বাড়ির ছাদের ওপর উঠে সেই আলোর চমকানি দেখে ও গুলির শব্দ শুনে আমরা তাদের গতিবিধি দেখতে থাকি। সুযোগ থাকা সত্ত্বেও দেশে আসছেন না তারেক রহমান, কোনো বাধা নেই, এটা আমি অনেক বারবার বলেছি। এবার বিএনপি স্বীকার করলো কেন দেশে আসছেন না, রহস্য কি, তাৎপর্য কি চায়। বিএনপি নাটক করছে, তারেক রহমান এখন নাটক শুরু করেছেন। দেশপ্রেম থাকলে এতদিনই দেশে আসতেন, দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে এতদিন দেশে আসতেন। কেন আসছেন না? লজ্জা পাবেন আসলে। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি অলরেডি বিতর্কিত হয়েছেন সালম গ্রুপের গাড়িতে চড়ে, তারেক রহমানকে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করতে পারেনি এবং বিএনপির আইন সম্পাদক জানিয়েছেন তারেক রহমান দেশে আসা না আসা এটা মামলা সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত নয়। এর মানে স্পষ্ট স্বীকার করছেন তারেক রহমান দেশে আসা না আসা এটা পরিবেশ সৃষ্টির বিষয়। কি পরিবেশ? তারেক রহমান দেশে আসলে কি কেউ ঢিল মারবে তাকে? কাকে ভয় পাচ্ছেন তাহলে? ডক্টর ইউনূস সরকারকে ভয় পাচ্ছে তারেক রহমান দেশে আসলে তাকে খেয়ে দেয় কিনা, নাকি না সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, সেনাবাহিনী আবার ধরে কিনা 111-এর মতো? তাহলে কেন দেশে আসছেন না? তারেক রহমানের পক্ষে কি জনসমর্থন নাই? একজন নেতা, এদেশের নাগরিক, 17 বছর যাবৎ দেশে আসতে পারছেন না, মা অসুস্থ, মৃতপ্রায়, তিনি দেশে আসার সুযোগ পাওয়ার সাথে সাথে দেশে আসবেন, এটা একেবারেই স্বাভাবিক। 10 আগস্টের মধ্যে তারেক রহমানের দেশে আসাটা স্বাভাবিক ছিল। সবাই দেশে এসেছে, আমরা সবাই এসেছি, মাহমুদুর রহমান ভাই এসেছেন, তারেক রহমান আসছেন না, কেউ ঠেকাচ্ছে না। ইচ্ছে করে সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান দেশে আসছেন না। রহস্যটা কি? রহস্য একটাই, এখন তো বিএনপিকে বলছে টেম্পো স্টান পার্টি, তারেক রহমানকে কিন্তু বলছে না। তারেক রহমান কিছু নীতি কথা বলছেন, ঠেকানোর চেষ্টা করছেন যে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরিয়ে দিন, নানান কিছু। বিদেশে বসে ঠেকাতে পারছেন না, কিন্তু দায়টা কিন্তু তারেক রহমানের উপর এখন আমরা দিচ্ছি না। কিন্তু দেশে এসেও যদি ওই বিএনপি সেম টেম্পো স্টান পার্টি হয়ে থাকে, চাঁদাবাজি করে, তাহলে তখন গালিতে খাবে তারেক রহমান, তখন তারেক রহমান ভোট পাবে না, এমপিও হতে পারবে না। যে টেম্পো স্টানকে ভোট দেবে কেন? এটা নতুন বাংলাদেশ, ছাত্রদের ভোট দিবে। এই জন্য তারেক রহমানকে রিজার্ভ হিসেবে রাখছে বিএনপি, যে বিএনপি চাঁদাবাজি করবে, এগুলো করবে টরবে, তারপরে নির্বাচনের আগে আগে তারেক রহমান এসে বলবে আমি এসেছি, আর চাঁদাবাজি হবে না, আমাকে ভোট দিন। এই কৌশলের কারণে তারেক রহমান সুযোগ থাকা সত্ত্বেও দেশে আসছে না। বিএনপি বুঝে গেছে আসলেও কাজ হবে না, এই কারণে আসছে না। কোনো রহমান দিয়ে কাজ হবে না। বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, মানে বিএনপি শেষ। বিএনপি এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, 72 সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি এখন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি এখন আজান দিতে দিচ্ছে না, পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেম ওলামা ওয়াজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন তারা বক্তাদেরকে পিটায়, বক্তাদেরকে থাপ্পড় দেয় স্টেজে, বিএনপি ক্ষমতা আসার আগেই। অতএব এই বিএনপিকে কোনো তারেক রহমান বাঁচাতে পারে না। বিএনপি এখন ইসকনকে বাঁচানোর লড়াই নেমেছে। ইসকন শাহেদ যে তারেক রহমানকে কটাক্ষ করতো, সমালোচনা করতো, তারেক রহমানকে অযোগ্য বলতো, সেই ইসকন শাহেদরা এখন বিএনপির আইকন হয়ে গিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কি পরিবেশ? ওই যে চাঁদাবাজির দায়ভারটা বিএনপির উপর, তারেক রহমানের উপর যাবে, চাঁদাবাজ মুক্ত বিএনপি তৈরি করতে পারেনি, এটাই হচ্ছে পরিবেশ তৈরি করতে পারেনি। তারেক রহমান দেশে এসে চাঁদাবাজদের নেতা হিসেবে অফিসে বসবেন, এটা তারেক রহমান হয়তো চান না। এই কারণ একটাই, চাঁদাবাজ, লুটপাট। আবার ভারতের দালাল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিন দিন বিএনপির অবস্থা খারাপ হচ্ছে, তারেক রহমান আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, নির্বাচনের আগে যতই সমস্যা হোক ঠিকই আসবেন, এটা কোনো দেশপ্রেমিক নেতার বৈশিষ্ট্য নয় যে দেশে আসার পরিবেশ তৈরি করতে পারেনি। মানে এখানে রহস্য কিন্তু অনেক প্রশ্ন আসে যে ওয়াকারুজ্জামান না ডক্টর ইউনূস, কাকে ভয় পান, কার ভয়ে দেশে আসতে পারছেন একটু বলেন। 5 জানুয়ারি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আশা করেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, এদিন লন্ডন থেকে ঢাকায় ফিরবেন সালাউদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংবিধান কবর দেওয়া যায় না, সংবিধান পরিবর্তন কথা উল্লেখ করেন তিনি। সংবিধান কবর দেওয়া যায়, 100 বার কবর দেওয়া যায়, আমরা কবর দিয়ে দেখাবো কিভাবে দেওয়া যায়। আমরা নতুন সংবিধান চাই। আপনারা কবর দিতে পারেন না, কারণ আপনারা আওয়ামী লীগকে বাঁচাতে চান, ভারতের স্বার্থ রক্ষা করতে চান। আমরা কবর দিয়ে দেখাবো। কে বলছে কবর দেওয়া যায় না?
নতুন সংবিধান লিখলেই তো হয়, কবর দেওয়া যায় না মানে? বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন কি পাকিস্তানের সংবিধান সংশোধন করে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছে, না নতুন সংবিধান লিখেছে? তাহলে লিখতে সমস্যাটা কি? এগুলো কোনো কথা? সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে, সুতরাং দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগত জানানো হবে যদি সেটা কিংস পার্টি না হয়। তারা বিএনপি নিজেরাই কিংস পার্টি, তাদের মুখে কিংস পার্টির কথা মানে না। আর দ্বিতীয় কথা, এখন যে দল আসবে তাদেরকে কিংস পার্টি হাজারবার বলবে বিএনপি। কেন? এখন তো জনদরদি কেউ, জনগণের পক্ষের শক্তি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে না, তারা সরকারের পক্ষেই থাকবে, কিছু সমালোচনা করবে। কারণ সরকারের পক্ষের কেউ যদি দল গঠন করে তাদেরকে কিংস পার্টি বিএনপি এমনিই বলবে। মেজর ডালিম যে 15টি অভিযোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানকে নিয়ে, দুজনকে নিয়ে যে 15টি অভিযোগ উনি উত্থাপন করেছেন, আমি সংক্ষিপ্তভাবে সেই 15টি অভিযোগ আপনাদের সামনে তুলে ধরছি। উনি করেছেন, শেখ মুজিবুর রহমান স্বয়ং ধরা দিয়ে পাকিস্তান আর্মিদের কাছে ধরা দিয়েছিলেন এবং তার ফ্যামিলির দায়িত্ব উনি পাকিস্তান আর্মিদেরকে দিয়ে পাকিস্তানের কারাগারে চলে গিয়েছিলেন। নাম্বার 2, মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একাত্মবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমিও পাকিস্তান থেকে চলে এসে পূর্ব পাকিস্তানে এসে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। নাম্বার 3, মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয়, এটা 3 লক্ষ। 3 লক্ষর জায়গায় সে সাক্ষাৎকারে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন এবং 3 মিলিয়নের অর্থ দাঁড়ায় 30 লক্ষ। এই মিথ্যা কথাটি প্রমাণিত করলেন মেজর ডালিম তার নিজের মুখ থেকে। নাম্বার 4, মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীর সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরো অনেক কম। ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারী পেয়েছেন। এখানে 2 জন নয়, 2000ও হতে পারে। উনি বলেছেন যে 2 লক্ষ, এটি একটি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে এবং সেই মিথ্যা প্রপাগান্ডাটি আজও বাংলাদেশে বলবৎ আছে। নাম্বার 5, মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। মুজিব চেয়েছিলেন বাংলাদেশের নয়, পুরা পাকিস্তানের সে প্রধানমন্ত্রী হতে। মুজিব স্বাধীনতা করে আলাদা দেশ করে আলাদা দেশ হবে, এটা মুজিব কখনো চাননি। নাম্বার 6, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করতেছেন, এই কারণে করতে এসেছিলেন যে তারা বাংলাদেশকে তাদের একটি প্রদেশ বানানোর জন্য, তারা বাংলাদেশকে আলাদা করবে, তারপরে এটাকে তাদের একটি নতুন প্রদেশ হিসাবে ঘোষণা করবে। পরিস্থিতির কারণে সর্বশেষ তারা তা করতে পারেন নাই। নাম্বার 7, মুজিবকে হত্যায় জড়িত ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবের হত্যার সাথে জড়িত ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাম্বার 8-এ উনি যা বলেছেন, কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংগত করতে প্রায় 4500 সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মানুষকে ফাঁসিতে হত্যায় করেছিলেন। নাম্বার 9, বুদ্ধিজীবী হত্যা করেছিলেন ভারতীয় বাহিনী। বুদ্ধিজীবীরা পাকিস্তানের লোকেরা হত্যা করেন নাই, হত্যা পাকিস্তানের লোকেদের করার কোনো যৌক্তিকতা নাই। সর্বশেষ বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 2 দিন আগে পাকিস্তানিরা তো পাকিস্তানে চলে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন, তারা নিজেকে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে তারা বুদ্ধিজীবী হত্যা করার কোনো সুযোগ তাদের হাতে ছিল না, এটা ভারত করেছে বলে উনি বলেছেন। ভারত। নাম্বার 10, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ার কারণে মেজর ডালিমকে গ্রেফতার করেছিলেন শেখ মুজিবুর রহমান। এটা
আমাদের আপনাদের সকলের জন্য জানা এবং শিক্ষণীয়। সেদিন ৭১-এ আমাদের দেশ থেকে ১৬,০০০ কোটি টাকার সম্পদ তারা নিয়ে যা পাকিস্তানের সরকার, বাংলাদেশের সেনাবাহিনী নয়, তখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে ছিল। এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর আমাদের যত দামি অস্ত্র শস্ত্র, গোলাবারত, আমাদের স্বর্ণ অলংকার, দেশের ডিপোজিট, আমাদের ডলার পাউন্ড যা ছিল সব তারা বাংলাদেশ থেকে যুদ্ধ শেষ করে ১৬ ডিসেম্বরের পরে বাংলাদেশ থেকে নিয়ে যায়। জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। নাম্বার 11-তে আমি এইগুলা পয়েন্ট আউট করেছি। আপনারা আমরা সকলের সুবিধার জন্য অন্য কোনো ভাই যদি এর চেয়ে বেশি এবং কম পয়েন্ট আউট করেন তাতেও দোষের কিছু হবে না। আমি 15টি পয়েন্ট আউট করলাম যে কি কি বিষয়ে তিনি গতকাল লাইভ টক শুটিতে কথা বলেছেন। তো এখানে জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারকে শেখ মুজিব হত্যা করেছে। আর সেই শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার শেখ হাসিনার আঁচলের নিচে থেকে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, একাধিক বিয়ে শাদী করে রেকর্ড করেছেন। বর্তমানে শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার কারাগারে আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে তার বিশাল 15.5 বছর শেখ হাসিনার পাশে থেকে অপরাধ করার কারণে গ্রেফতার করেছেন। নাম্বার 12, বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করেছে শেখ মুজিবুর রহমান। বিপ্লবী সিরাজ শিকদার নিয়ে যত কথা আমরা শুনি তা পরিষ্কার করলেন মেজর ডালিম। নাম্বার 13, কথা আর কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবুর রহমানের। শেখ মুজিবুর রহমানের কথা এবং কাজের কখনো মিল ছিল না। নাম্বার 14, মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। মুজিবকে হত্যার পরে মিষ্টি বিতরণ হয়েছিল দেশের মানুষ। ওটা এখানে এভাবেও তুলে আনা হয়েছে যেমনটা 24-এ হাসিনার পতনের পরে মিষ্টি বিতরণ হয়েছে। বাবা এবং মেয়ে দুজনের বিদায় একই সূত্রে, একই সিস্টেমে, একই গাথায়, একই মাস অগাস্টে হয়েছে। সর্বশেষ নাম্বার 15-তে উনি যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, মেজর ডালিমের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসিনা ক্ষমতা থাকার কারণে তাকে দেশ থেকে বের হতে এবং চিকিৎসা করতে সুযোগ দেন নাই। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন 2001-এ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখনও বেগম খালেদা জিয়া তার পাসপোর্ট দেন নাই, বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারেন নাই। ধুকে ধুকে মারা গিয়েছেন ক্যান্সার নিয়ে মেজর ডালিমের স্ত্রী। মেজর ডালিমের স্ত্রী নিয়ে আছে বিশাল লোমহর্ষক ইতিহাস, যেই ইতিহাসে নতুন করে আজকে আবার আমাদের তরুণ প্রজন্ম জানার সুযোগ পেয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সৌজন্যে। আমি সেই কারণেই বলে থাকি যে সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান সময়ের জন্য, বাংলাদেশ ভাষার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একজন দূত, আল্লাহ প্রেরিত। এরকম কিছু দূত যুগে যুগে পৃথিবীতে আল্লাহ পাঠান। তারা নবীও না, রাসূলও না, তারা কিছু তাদের সেই টাইটেল আল্লাহর তরফ থেকে আসে না। জনগণ তাদেরকে যোদ্ধা, সংগ্রামী, মুক্তিকামী, বিভিন্ন ফ্রিডম ফাইটার, বিভিন্ন নাম পৃথিবীতে দেয়। ওই নামের একটা অংশ হবে সাংবাদিক ইলিয়াস হোসেন। ইতিহাসের পাতায় উনি সাংবাদিকতাকে সম্মানের সাথে পৃথিবীর মানচিত্রে রেখে যাবেন। বাংলা ভাষায় আপনি আমি যদি ভাবি সীমাবদ্ধ থাকবে গতকালের লাইভ টক শোটি, একেবারেই আমরা অন্ধ বা অজ্ঞতা পরিচয় দেব। সেই লাইভ টক শোটি ইংরেজি, আরবি, হিন্দি, উর্দু, চাইনিজ, জাপানিজ
পৃথিবীর এমন কোন স্প্যানিশ, ফ্রান্স, জার্মান সহ এমন কোনো ভাষা নেই, রাশিয়ান ভাষা থেকে শুরু করে সকল ভাষায় অলরেডি ট্রান্সলেট হয়ে বিশ্ব মঞ্চে কাপাকাপি করছে মেজর ডালিমের সাক্ষাৎকারটি। কারণ এই সাক্ষাৎকারের সাথে জড়িত আছে ভারত, জড়িত আছে রাশিয়া, জড়িত আছে আমেরিকা, জড়িত আছে পাকিস্তান। এই শক্তিশালী দেশগুলা গতকালের সাক্ষাৎকারের সাথে পার্শ্বের শক্তিশালী আরেকটি দেশ চায়নার জন্য বিরাট পজিটিভ হয়ে যাবে। তাই চায়নাও এই সাক্ষাৎকারটি তাদের নিজস্ব ভাষায়, তাদের সাংবাদিকদের মাধ্যমে, তাদের মিডিয়ার মাধ্যমে তাদের জনগণের সামনে উপস্থাপন করবেন। কারণ বাংলাদেশের সেপারেশন পাকিস্তান থেকে হওয়ার পুরা ইতিহাস আপনারা জানেন 2015 সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথা যেন না বলতে পারেন, রাজনৈতিক রাজনৈতিক নেতা হিসাবে যেন না দিতে পারেন, সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রুল ইস্যু করা হয়েছিল। আমরা আগেও বলেছি এই রুলটা যা ইস্যু করা হয়েছিল, যা রুলে চাওয়া হয়েছে ইন্টিরিয়াম অর্ডারেও তা দেওয়া হয়েছিল। যাই হোক, রাজনীতির রঙ্গমঞ্চে অনেক কিছুই চলে, অনেক কিছুই হয়, পার্টিকুলারলি আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আরো বেশি হয়। কিন্তু আশার বিষয় হচ্ছে এটা আপনারা জানেন, এই তারেক রহমান সাহেবের অবস্থার মুখোমুখি হতে হয়েছিল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রা। আজকে যখন এই মামলার শুনানি হচ্ছিল তখন আমি বিবিসি নিউজ দেখছিলাম, থাকসিন সিনওয়াত্রা থাইল্যান্ডের মাটিতে পদার্পণ করেছেন এবং লক্ষ কোটি জনতা তাকে স্বাগত জানিয়েছে। 15 বছর পরে আজকে পদার্পণ করেছেন। ঠিক তেমনি ভাবে আজকে যার মামলা নিয়ে আমরা কোর্টে গেছি, ইনশাল্লাহ দিন খুব বেশি দূরে নয়, থাকসিন সিনওয়াত্রার মতো উনিও বাংলাদেশে আসবেন। যে প্রসঙ্গটা আগে আসছে আজকে রুলের বিষয়ে, গতদিন শুনানির সময় মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ, যে বিভাগে রুলটা বর্তমানে চলমান আছে, সেই হাইকোর্ট ডিভিশন থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল কমপ্লায়েন্সের জন্য। 3টে ধাপ ছিল এই অর্ডারের মধ্যে, যে জনাব তারেক রহমান সাহেবের লাস্ট নোন অ্যাড্রেসে জারি করা নোটিশটা যদি ওনাকে না পাওয়া যায় তাহলে গেইটে টানিয়ে দিয়ে আসা। আরেকটা ছিল পিটিশনার যারা ছিলেন এই মামলার, তাদের ইনিশিয়েটিভে বহুল প্রচলিত একটা পত্রিকায় নোটিশটা সার্ভ করা। আরেকটা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া। তো এই 3টে অর্ডারের মধ্যে হয়তোবা কোনো একটা অর্ডার কমপ্লাই এখন পর্যন্ত হয়নি, যে কারণে মহামান্য কোর্ট বলেছেন অর্ডারটা কমপ্লাই হওয়ার পরে উনি এই বিষয়ে পরবর্তী অর্ডার পাস করবেন। এখানে মূল বিষয় হচ্ছে যেটা দেখেন, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চলছে। আজকে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বা ব্যাপারে যত ধরনের নেতিবাচক প্রপাগান্ডা আছে, রাষ্ট্রের হেড অফ দ্য এক্সিকিউটিভ, ইন আদার ওয়ার্ডস প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওনার ব্যাপারে যত নেতিবাচক প্রচারণা আছে সব কিন্তু করে যাচ্ছে। এইটাও কিন্তু একটা আদালত অবমাননার শামিল। অথচ এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে ওনার যে সেলফ ডিফেন্স আছে সেইটা উনি করতে পারবেন না, এই জন্যই কোর্টে আসছে। যে কারণেই আমরা বলি রাজনৈতিক দেউলিয়াত্ব আওয়ামী লীগের। তো যাই হোক, 2টার সময় আবার টাইম ফিক্স করা হয়েছে, আমরা অপেক্ষা করব 2টা পর্যন্ত, দেখি মাননীয় আদালত পরবর্তী পদক্ষেপ বা ফার্দার অর্ডার কি দেয়। ও আচ্ছা, এটা আসলে খুবই দুঃখজনক এবং মহামান্য সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে নিজের কাছে লজ্জা লাগছে আজকের যে প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছিল। আমরা আদালতে ছিলাম অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট, তখন
যাদের পিটিশনার এবং পিটিশনারের লয়ার যিনি ছিলেন সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম মেম্বার, উনারই কলিগ কোর্টের অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে বা মুখে উনি আঙ্গুল তুলে অযাচিত আচরণ করেছেন, যেটা কোর্ট প্রসিডিংস বা প্রসিডিওর অথবা কোর্টের আচরণের মধ্যে পড়ে না। যেহেতু উনি একজন অনেক বড় নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক মন্ত্রী, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, ওনার এহেন আচরণে আইনজীবী সমাজ ভীত সন্ত্রস্ত। যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজ ওনার ছিল সেটা অনাকাঙ্ক্ষিত। যখন আমরা গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, মেজর ডালিমকে নিয়ে অনেক কথা হচ্ছে, সে দেশে আসা নিয়ে কথা হচ্ছে, তার বিষয়ে যে আতঙ্কগুলা এইসব নিয়েও কিন্তু কথা হচ্ছে। গত রাত্রে কিন্তু একটা ইতিহাস হয়, বিশেষ করে এটা নিয়েই অনেকে কথা বলে। মানে যখন মেজর ডালিম লাইভ করেন তখন কিন্তু তার লাইভটিতে প্রায় 8 লক্ষ মানুষ একসাথে মানে সেই লাইভটি দেখে, এবং এটা কিন্তু ইউটিউবের সর্বোচ্চ রেকর্ড। এইটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। অন্যদিকে মেজর ডালিম দেশে আসা নিয়ে কথা হয় এবং দেশের এই পরিস্থিতিগুলো নিয়েও কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।